আসসালামু আলাইকুম। 2026 এসএসসি ব্যাচ নিয়ে আজকে আমাদের প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। ইউরেনাসের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি তোমাদের জন্য, কারণ তোমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমাদের এখানে আসছো প্রথম ব্যাচে ক্লাস করার জন্য। তো আজকে আমাদের আসলে টোটাল একটা তোমাদের ধারণা দেওয়া হবে অ্যাডমিশন রিলেটেড বিষয়গুলো, যে অ্যাডমিশনের রিলেটেড কি কি কোশ্চেন আসবে, কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসতে পারে, কোশ্চেনের প্যাটার্নগুলো কেমন হয়। আমরা এসএসসিতে যে পড়াশোনাগুলো করছি, যেভাবে অ্যাডমিশনের পড়াশোনা একটু ভিন্নতা আছে কিনা, যেমন একটু ভিন্নতা আছে, আমি একটি উদাহরণ দিলে বুঝবা। একটা গণিত আমরা এসএসসিতে করার জন্য কয় মিনিট সময় পেতাম? 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট। কিন্তু এখানে আমরা একটা কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য সময় পাবো 45 সেকেন্ড। কয় সেকেন্ড? 45 থেকে 50 সেকেন্ড। তাহলে আমাদের চিন্তা করতে হবে, একটা কোশ্চেন যেটা আমরা এসসিতে করছি 5 মিনিটে 10 মিনিটে, সেটা আমরা কিন্তু সেকেন্ডে করবো 45 থেকে 50 সেকেন্ডে আমার কমপ্লিট করতেই হবে। তার মানে কি, কিভাবে সম্ভব সেটা? হ্যাঁ সম্ভব, সেটা হচ্ছে শর্টকাট মেথড। এসএসসিতে একটা অঙ্ক আমরা করছি 1 পেজ, আর এখানে একটা অঙ্ক আমি করবো না, দেখলে অ্যান্সার বলে দিতে পারবো। তাহলে এটাকে আমার শিখতে হবে না? এখন তুমি যদি সে আগের গতানুগতিক নিয়মে যদি এখন ওই একই সিস্টেমে পড়াশোনা করতে চাও, আমরা কি চান্স পাবো? তার মানে কি, এখানে সুপার শর্টকাট মেথড শিখতে হবে আমাদের। যেমন তুমি দেখো, কেমিস্ট্রির অনেক মৌল আছে যেগুলো মনে রাখা যায় না, কিন্তু একটা কবিতা পড়লে কিন্তু মনে রাখা যায়। হ্যাঁ, যেমন আমি যদি বলি বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, দেখো এখানে অনেকগুলো মৌলের নাম চলে আসছে, খাদ্য ধাতুগুলো হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা মিথ্যা ধাতুগুলো হয়ে যাচ্ছে, বা গ্রুপ 1-এর মৌলগুলোর নাম হয়ে যাচ্ছে, গ্রুপ 2-এর মৌলগুলোর নাম হয়ে যাচ্ছে একটা কবিতার মাধ্যমে। বিরিয়ানি মোগলাই সরিয়ে কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি মানে কি? বেরিলিয়াম। হ্যাঁ, বিরিয়ানি মোগলাই মানে কি? ম্যাগনেসিয়াম। কাবাব মানে ক্যালসিয়াম। সরিয়ে মানে স্টার্নিয়াম। বাটিতে মানে, বলো, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখো কত সহজে আমাদের মনে রাখার কৌশল। আমরা এই কৌশলগুলো মনে রাখবো। আমাদের লেকচার শিটে অনেক সুন্দর সুন্দর নিয়ম লেখা আছে, এই নিয়মগুলো দেখলে আমরা বুঝবো যে কত শর্টকাটে করা যায়। তো যাই হোক, আসলে সবার একটা বড় স্বপ্ন তোমাদের। আসলে বলো তো, মানুষ কত বড়? কত বড় বলো, কে বলতে পারবা? মানুষ কত বড়? কে বলতে পারবা মানুষ কত বড়? চলে আসো। ভালো আছো? হ্যাঁ, তোমরা বসো, দাঁড়াও এখানে। এই পাশে চলে আসো দুজন। মানুষ কত বড়? এই পাশে বসো, এই পাশে দাঁড়াও। আচ্ছা, মানুষ কত বড়? কে বলতে পারবা? মানুষ হচ্ছে স্বপ্নের সমান বড়। কিসের সমান বড়? স্বপ্নের সমান বড়। কেন? তোমার স্বপ্ন যত বড়, তুমি কিন্তু অত বড় হতে পারবা। আমার যদি স্বপ্ন থাকে যে আমি বিল গেটস এর মতো দেশ সেরা কিছু হতে চাই, বিল গেটস কে? মাইক্রোসফটের মালিক না, বলো? তোমার যদি স্বপ্ন থাকে আমি এত বড় হতে চাও, তাহলে তোমার কাছাকাছি যেতে পারবা। তোমার যদি স্বপ্ন থাকে আমি বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়ার হব, তুমি অন্তত কাছাকাছি কোনো ইঞ্জিনিয়ার হতে পারবা। তোমার যদি স্বপ্নই না থাকে, তুমি কিছু হতে পারবা? দেখবা একটা মানুষের একটা রুটিন থাকে, কিন্তু প্রতিদিন সে কি কাজ করবে, কখন কি কাজ করা উচিত, এটা রুটিন থাকে না? রুটিন থাকলে কিন্তু সে রুটিন অনুসারে চলে। আর যদি রুটিন না থাকে তো কি চলে? ভবঘুরে হয়ে চলে না? তার কোনো প্ল্যান নেই। এই দোস্ত চলে আয় অমুক জায়গায়, ওই জায়গায় চলে যাচ্ছে। এই দোস্ত চল আমরা আজকে চা খেয়ে আসি অমুক জায়গায়, এরকম চলে যায় না? আর যার পরিকল্পনা থাকে, যার স্কুলে টাইম থাকে, যে না আমার সকাল 10টায় স্কুলে ঢুকতে হবে, আমার 8টায় প্রাইভেট আছে, আমার স্কুল শেষে আবার খাওয়া দাওয়া করে আবার একটা ব্যাচ আছে, তারপর আমার নিজের পড়াশোনা কমপ্লিট করতে হবে, এরকম যদি একটা রুটিন থাকে আমার, তোমাকে যদি বলে এই চল দোস্ত আজকে ঘুরে আসো অমুক জায়গায়, তুমি কি যেতে পারবা? তুমি তখন কি বলবা? আমার স্কুল আছে, আমার প্রাইভেট আছে, আমার ব্যাচ আছে, এরকম একটা কথা বলবো না, বলো? কিন্তু তোমার যদি কোনো স্বপ্ন না থাকে, এইম না থাকে, প্ল্যান না থাকে, তুমি কি আসলে ভবঘুরের মতো ঘুরে বেড়াবো না? এই জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় যেটা দরকার, সেটা কি বলতো? একটা স্বপ্ন, একটা গোল, একটা এইম, যে আমি জীবনে কোথায় যেতে চাই, আমি 10 বছর পরে কোথায় যেতে চাই। তোমরা দেখো, এই যে এখানে আসছো মানে কি জানো? তোমাদের একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নটা কি? এখন একটা ছোট্ট স্বপ্ন আছে, সেটা হচ্ছে আমি ইঞ্জিনিয়ার হব। কি হব? এটাকে তো আমি বড় স্বপ্ন বলবো না, কারণ তোমার জীবনে এর চেয়ে অনেক বড় কিছু আছে সামনে। এটা হচ্ছে স্বপ্নের একটা স্টেপ, সিঁড়ি। আমি যদি আল্লাহর রহমতে একটা সরকারি পলিটেকনিকে চান্স পেয়ে যাই, আমি কিন্তু বড় স্বপ্ন দেখার একটা সিঁড়ি পেয়ে গেলাম, তাই না বলো? হ্যাঁ, তুমি খুলনা পলিটেকনিকে চান্স পেলে, ধরো ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, কারোর কম্পিউটার, যার যে ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছা, তুমি চান্স পেলে, চান্স পাওয়া মানে তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাবা? ইঞ্জিনিয়ার হতে পারবে না। আমাদের অনেক ইঞ্জিনিয়ার আছে ঝরে যায়, 6 মাস পড়তে পারে না, 6 মাস পরে দেখাচ্ছে তারা পলিটেকনিকে থাকতে পারে না, সে চলে যায়, আবার পরের বছর আবার আসতে হয়। কেন বলো তো? ওই যে একটা কথা আছে না, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তুমি চান্স পাওয়া মানে তুমি বড় ইঞ্জিনিয়ার হয়ে বেরোতে পারবে এমন না। চান্স পাওয়া মানে তোমার যুদ্ধ শুরু হয়ে গেল, তোমার পড়াশোনা করতে হবে,
ভালোবাসতে হবে এই ডিপার্টমেন্টটাকে, আমি ভালো রেজাল্ট করব, তাহলেই দেখবো তুমি সিঁড়ি কি অনেক উপরে চলে যাচ্ছ। এখানে দেখো পড়া কিন্তু খুব কঠিন না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 4 পেপারে পড়া খুব কঠিন না, তুমি শুধু একটু রুটিন মাফিক চলবা, যে না আমি প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করবো। তোমার লাইফে কয় ঘন্টা সময় আছে? প্রতিদিন 24 ঘন্টা না বলো, তার থেকে তুমি 3 ঘন্টা 4 ঘন্টা সময় দিলে কি তুমি ভালো করতে পারবে না? তো যাই হোক, আমি জাস্ট তোমাকে স্বপ্নটাকে কিভাবে তুমি তৈরি করতে হতে পারো, কিভাবে তৈরি করতে পারো সেটা বোঝাচ্ছি। তুমি যখন এখানে 4টা বছর পড়ে শেষ করতে পারবা, তুমি কিন্তু বাংলাদেশে একজন ইঞ্জিনিয়ার হয়ে গেলে। তোমার নামের আগে অবশ্যই কি লিখবা বলো? উপসহকারী প্রকৌশলী, বা ইংলিশে যদি বলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। বুঝতে পারছো? তুমি কিন্তু একজন ইঞ্জিনিয়ার হয়ে গেলে, পরিচয় দিতে পারবা। কেউ যদি বলে ও তোমার নাম কি রফিক, তার আগে বলবো ইঞ্জিনিয়ার রফিক। বুঝতে পারছো ব্যাপারটা কি? তোমার নাম শুধু রফিক বলবে না, কি বলবে? ইঞ্জিনিয়ার। তোমার অনেক ফ্রেন্ড দেখবা যারা এই পলিটেকনিকে মূল্যায়ন করবে না, এই কারিগরি এই পলিটেকনিক এটা কি, এর চেয়ে অনার্সে পড়, একটা ইন্টার ভালো কলেজে পড়, হ্যাঁ ইন্টারটা ভালো কলেজে পড়, একটা অনার্স করবি, মাস্টার্স করবি। কিন্তু ধরলাম তোমার একটা ফ্রেন্ড 4 বছর পরে তুমি ইঞ্জিনিয়ার হচ্ছ, কিন্তু 4 বছর পরে ইঞ্জিনিয়ার হতে পারবে? ওই ইন্টার করতে 3 বছর চলে যাবে না? আর 1 বছর চলে যাবে কিসের জন্য? অ্যাডমিশন দিতে দিতে। তার মানে 4 বছরে তোমার ক্যারিয়ারের নামের আগে কি আছে বলো? ইঞ্জিনিয়ার। ওর ক্যারিয়ার নামে কিছু থাকবে? ও বলবে আমি চান্স পাইনি, দেখি চেষ্টা করতেছি, আগামী বছর করা যায় কিনা। তাহলে তুমি আগে কিছু না বলো। শোনো, সমালোচনা অনেকে করবে, কিন্তু আমি তোমাদেরকে ধন্যবাদ আরেকবার জানাতে চাই যে তোমরা গুড ডিসিশন নিছো। ওদের থেকে আলাদা হয়ে তুমি গুড ডিসিশন নিচ্ছ যে না আমি ইঞ্জিনিয়ার হব, আমি বাংলাদেশে বড় চাকরি করবো ইনশাল্লাহ, সম্ভব। দেখো একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু প্রচুর অপরচুনিটি, আমরা এটা অনেকে বুঝি না, মূল্যায়ন করি না, কিন্তু আমরা এটাকে মূল্যায়নও করি না। কিভাবে? দেখো তুমি যদি 4 বছর পরে ইঞ্জিনিয়ার হয়ে বেরো, আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশে যতগুলো বিদ্যুৎ কোম্পানি আছে, ডিপিডিসি, ডেসকো, পিজিসিবি, নেসকো, এরকম অসংখ্য বিদ্যুৎ কোম্পানি আছে যারা স্টার্টিং স্যালারি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 70 থেকে 75,000 টাকা স্টার্টিং স্যালারি, যে স্যালারিটা 2 মাস পরে হয়ে যাবে প্রায় 1.5 লাখ টাকা। কেন? তুমি তো জানো গভর্নমেন্ট যারা চাকরিজীবী তাদের সরকার বেতন কয় গুণ বাড়াচ্ছে? 2 গুণ বাতার বেশি, 2 গুণ বাতার। তো তুমি চিন্তা করো তো, 4 বছর পরে তুমি যখন ইঞ্জিনিয়ার হয়ে বেরোবো আল্লাহর রহমতে, যখন বেতন হবে 1.5 লাখ টাকা, তখন তোমার লেভেলটা কি থাকবে বলো? আর তোমার ফ্রেন্ড চাকরি তো দূরে থাক, সে পড়াশোনাই করতে পারতেছে না, শেষ করতে পারতেছে না। হ্যাঁ, তো যাই হোক, এই যে তোমার জন্য একটা অপরচুনিটি, তার জন্য কি তোমার যুদ্ধ করতে হবে না? তোমার যুদ্ধটা এখন কি? চান্স পায়। তোমার যুদ্ধটা কি? এই চান্স পাওয়ার জন্য যত সাপোর্ট, যত হেল্প, ইনশাল্লাহ সব আমরা করবো তোমাদের জন্য। যত সাপোর্ট তোমার, দেখো এখানে 70 মার্কের পরীক্ষা হবে। কত মার্কের? 70 মার্কের তোমার অ্যাডমিশন টেস্টে পরীক্ষা হবে। সাবজেক্ট কি কি থাকবে আমি একটু বলি, মনোযোগ দিয়ে শোনো। বাংলা, ইংরেজি, গণিত। গণিতের মধ্যে তোমরা জানো 2টা ভাগ। গণিতের মধ্যে কয়টা ভাগ? একটা হচ্ছে হায়ার ম্যাথ, একটা হচ্ছে জ্ঞান ম্যাথ। আচ্ছা, তারপর চলে আসো ফিজিক্স, পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি বা রসায়ন বিজ্ঞান। আরেকটা সাবজেক্ট যোগ হয়েছে, সেটা হচ্ছে অ্যাপিটিউড টেস্ট। কি টেস্ট? অ্যাপিটিউড টেস্ট। এটা হচ্ছে লজিক্যাল টাইপের কোশ্চেন। কি কোশ্চেন বলো? লজিক্যাল টাইপের কোশ্চেন, মানে একটু আইকিউ টাইপের। যেমন তোমাকে যদি আমি বলি যে তুমি 10 কিলোমিটার হেঁটে পশ্চিম দিকে গিয়ে পরবর্তী 5 কিলোমিটার হেঁটে আবার উত্তর দিকে আসলে তোমার দূরত্ব কত? একটু আইকিউ টাইপের। তোমাকে এরকম কোশ্চেন শুনছো না জীবনে, যে রহিম এবং করিম 2 ভাই, রহিমের শাশুড়ির মেয়ে করিমের কি হয়? এই যে একটু লজিক্যাল কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আসতেছে 10 মার্কের তোমাদের। হ্যাঁ, তো এগুলো নিয়েও আমাদের এখানে ক্লাস হবে। তাহলে আমরা যে সাবজেক্টগুলো এখানে তোমাদের অ্যাডমিশন টেস্ট দিবা, সেগুলোর টোটাল প্রিপারেশন আমরা এখানে করাবো। এবং প্রতিটা কি দেবো আমরা বলো? লেকচার শিট। কি দেবো? তোমাদের কোনো গাইড লাগবে না। যেমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে বলে ভর্তি হলে গাইড ফ্রি। ভর্তি হলে কি ফ্রি? আচ্ছা, গাইড ফ্রি, ঠিক আছে। তুমি ভর্তি হলে তোমাকে বাজার থেকে অনেক গাইড আছে, একটা তোমাকে আমি ধরাই দিলাম। হ্যাঁ, একটা গাইড 200 টাকা দিয়ে আমি কিনে তোমাকে দিলাম, এবং গাইডই পড়াবো সারা বছর। এখন ওই গাইডের যে মান আর মেন বইয়ের যে মান এক হবে, এই লেকচার শিটের যে মান এক হবে। দেখো আমাদের এই লেকচার শিটটা করতে যে একজন টিচারের 3 মাস, 6 মাস, 5 বছর খাটতে হয়েছে এর পিছনে। কয় বছর? 5 বছরও খাটতে হয়েছে একজন টিচারের। এবং এই লেকচার গুলো বেশিরভাগ আমার বানানো, সায়েন্সের গুলা। তো দেখো এই লেকচার শিটটা আমি যখন বানাইছি বা তৈরি করছি, আমি কি করছি? আমি ইন্টারের বই দেখছি, এসএসসি বই দেখছি, জবের যত আপডেট বই আছে বাংলাদেশের, ভালো ভালো বিসিএস বলো, কনফিডেন্স বলো, যত আছে ওরাকল বলো, সব বইগুলো আমি ঘাটছি, ঘেটে দেখছি কোন কোশ্চেনগুলো এদের জন্য দরকার, সেইগুলো তোমাদের এই টপিকগুলো এখানে ইনক্লুড করা। তো এই লেকচার শিটটা তুমি যদি পড়ো, তুমি দেখবা যে তোমার বাইরে আর কোনো কিছু প্রয়োজন
নাই। কিন্তু এই যে গাইড, এটা অপ্রয়োজনীয় তথ্যে ভর্তি। যেটা লাগবে না সেটাও দিয়ে আছে, যেটা লাগবে সেটাও দিয়ে আছে। এখন এই পড়তে গেলে দেখা যাচ্ছে মাথার উপর দিয়ে চলে যায় অনেক কিছু। কিন্তু আমি যেটা করতেছি, তোমাদের এরকম 40টা বা 35টা লেকচার শিট দিচ্ছি, যেটা খুবই প্রয়োজনীয় টপিক। এই লেকচার শিট দিয়ে কেউ পড়ায় না। তুমি দেখবা অনেক প্রতিষ্ঠান আছে যারা লেকচার শিটের কথা চিন্তা করে একটা বই ফ্রি, কিন্তু আমাদের কোনো বই ফ্রি নাই। আমাদের এই লেকচার শিটটা পাবা, লাস্ট একটা চূড়ান্ত মডেল বা সাজেশন একটা বই দিব তোমাদের, যেখান থেকে হুবহু কোশ্চেন পেয়ে যাবে আল্লাহর মতে। আর আমাদের কোশ্চেনের বা আমাদের কোশ্চেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানো? আমাদের এই কোশ্চেন থেকে, এই শিট থেকে হুবহু তুমি পাবা। হুবহু যা এখানে পড়াবো ইনশাল্লাহ ওখানে যে সেই কোশ্চেন পাবা। তাহলে কি তোমার অ্যান্সার দিতে সময় লাগবে? এই জন্য আমাদের স্টুডেন্টদের 1 ঘন্টা সময় লাগে না, 50 মিনিটে অ্যান্সার শেষ হয়ে যাওয়ার মতো। আর অনেকে আছে যে 1 ঘন্টাও শেষ হয় না, 40টা অ্যান্সার দিয়ে আসে, 30টা অ্যান্সার দিয়ে আসে, 50টা অ্যান্সার দিয়ে আসে, ভুল অ্যান্সার দিয়ে চলে আসে। এটা হচ্ছে ইউরেনাসের পার্থক্য অন্য জায়গা থেকে। আর আমাদের যে আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে, দেখো আমাদের কথা কাজে মিল পাবা। আমরা বলছি লেকচার শিট দেবো, A to Z লেকচার শিট পাবা। আমরা বলছি একটা শিডিউল দেবো তোমাকে, ক্লাস শিডিউল থাকবে রুটিন ওয়াইজ, তোমার কবে কোন ক্লাস, কোন টাইমে ক্লাস, সব ওই শিডিউল দিয়ে থাকবে। শিডিউল অনুসারে তুমি কোচিংয়ে চলে আসবা। আমরা বলছি সপ্তাহে 3 দিন ক্লাস, 1 দিন এক্সাম থাকবে উইকলি, এবং প্রতিদিন ক্লাস টেস্ট থাকবে। আজকে যে ক্লাসটা করতেছো, এই মনে করো এই শিটটা আমি আজকে পড়াবো তোমাদের। এই শিটের উপর আজকে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ক্লাস হবে। নেক্সট দিন এই শিটের উপর আগে একটা কি হবে বলো তো, এক্সাম, তারপরে কিন্তু আরেকটা ক্লাস। এইভাবে যদি তুমি রেগুলার এক্সাম দাও, তাহলে বলো তোমার ওই শীতের বিষয়ে অপূর্ণতা থাকবে? পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে না রেগুলার? এইভাবে যদি আমরা 3 মাস চলতে পারি আল্লাহর রহমতে, তাহলে আমরা কি খারাপ করবো? আর কখনোই আমরা খারাপ করতে পারবো না। তো যাই হোক, তোমাদের বড় ভাইয়েরা আসছে, ওরা একটু কথা বলবে, তারপর আমরা ক্লাসে চলে যাব। বড় ভাইয়েরা বলতে আমারই স্টুডেন্টরা আগে চান্স পাইছে, ওরা এখন ও জব করে। আরো আছে তোমাদের বড় ভাইয়ের ওই পাশে, ওরা এখন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় চান্স পাইছে গত বছর, ওরাও কথা বলবে। তো আমি প্রথমে সানি বা তাইমিরকে কথা বলতে বলবো, ও তোমাদের সামনে কিছু দিক নির্দেশনমূলক কথা বলবে। ইউরেনাসে কতটুকু সাপোর্ট পাইছে, এর আগে হেল্প পাইছে, হ্যাঁ, এখনো কোথায় জব করতেছে, ডিপ্লোমার গুরুত্ব কতটুকু, এই বিষয়ে তোমাদের সামনে একটু কথা বলবো। হ্যাঁ, আমি একটু মনোযোগ দিয়ে শুনি। সানি দিয়ে চলেছি, এই তোমরা এখানে আসো, বসো, এই তো কথা বলে চলে যাবে। এই তুমি এই পেছনে চলে আসো, একজনের পেছনে চলে যাও। সানি শুরু করো, এখানে দেখো। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আসলে ভাইয়া সবকিছু বলে দিচ্ছে, আমাদের জন্য আর রাখে নাই। আমি 2012-13 সেশনে ছিলাম খুলনা পলিটেকনিকে, কম্পিউটার টেকনোলজিতে। আমি মেরিট লিস্টে সেকেন্ডেই ছিলাম, আল্লাহর রহমতে আমার ফার্স্ট চয়েসেই হয়ে আসছে। এখন আমি পোয়ালি ব্যাংকে কর্মরত আছি ইঞ্জিনিয়ার হিসেবে। আসলে আমি এখানে 2টা পয়েন্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ইউরেনাসের সাথে সম্পর্ক, আর ইউরেনাসের সাথে দিক নির্দেশনা। হ্যাঁ, তো আমি একদম লাস্ট টাইমে, আমি কি বলি যে আমি লাস্ট টাইমে আসছি, খুব সম্ভব আমার হাতে 15 দিন ছিল, 15 দিন সময় পাইছিলাম। তা এই 15 দিনে আমি আমার লাইফের সবচেয়ে মোস্ট ডেডিকেটেড স্টাডি দিছি এই সময়। কিচ্ছু না, ইউরেনাস তোমাদেরকে যা বলবে তুমি সেই স্রোতে ভাষায় দাও, এক্সট্রা কিচ্ছু করা লাগবে না। যেই শীটগুলো দিচ্ছে ভাইরা, যে ক্লাসগুলো করাচ্ছে, এই ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে তোমরা করো, আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ইউরেনাসের স্টুডেন্টদের আমি এতটুকু বলতে পারি যে ইউরেনাসের সাথে আমার সম্পর্ক সেই 12-13 থেকে এখন পর্যন্ত আছে। তো ইউরেনাসের স্টুডেন্টদের অ্যাডমিশনের চিন্তা করতে হয় না, চিন্তা করতে হয় ক্লাস টেস্ট নিয়ে। এটা সবচেয়ে মজার ব্যাপার যে আমার ক্লাস টেস্ট, মডেল টেস্টগুলো আমার ভালো হবে কিনা। ক্লাস টেস্ট তোমাদের খারাপ হবে, কিন্তু তোমরা যখন পরীক্ষা দিতে যাবা তোমাদের একদমই মানে এটা কি ছিল, আমার মনে হয় না কেউ গোমরা মুখে পরীক্ষা থেকে হল থেকে বের হয়েছে, আমার এটা এক্সপিরিয়েন্স বলে। মানে ও বলতে চাচ্ছে, যেটা আমি একটু অ্যাড করি ওর সাথে, ও বলতে চাচ্ছে আমাদের কোশ্চেনগুলো একটু হার্ড হতে পারে, কঠিন হতে পারে। আমার এখানে 30 মার্কের মধ্যে তুমি 20 পেতে পারো, কিন্তু আল্লাহর রহমতে যখন তুমি পলিটেকনিক পরীক্ষা দিবা, ফাইনাল পরীক্ষা দিবা যখন, তখন দেখবা কি কোশ্চেন, এটা তো সবই ইউরেনাসে শিখে আসছে, খুবও কোশ্চেন পাবে অ্যান্সার সহ আল্লাহর রহমতে। তোমার এখানে পরীক্ষা দেওয়ার সময় লাগবে না, এবং এসে বলবো যে আলহামদুলিল্লাহ ভাইয়া 70টার মধ্যে ইনশাল্লাহ 69 হয়ে গেছে, 68 হয়ে গেছে। বা অনেকে বলবে 70টাই পারি ইনশাল্লাহ। ভাই কি কোশ্চেন, সেটা তো কোশ্চেনই না, ওইটাই বোঝাতে চাচ্ছে। এইটাই বলছি আর কি। তো তোমরা যেহেতু চুজ করছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অনেক আমাদের সমাজে কিছু ট্যাবু আছে, আমিও ফেস করছি, আমার সহপাঠীদের কাছ থেকে আমি ফেস করছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি এখন চাকরি জীবনে যে পর্যায়ে আছি, যারা আমাকে নাক শিখাইছে তারা এখন যাবে নাই, তারা এখনো জব পায় নাই, তারা ভার্সিটি থেকে বের হয়েছে, বাট এখনো তারা জব করতে পারে নাই বা জবে ইনভলভ হতে পারে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংতে তুমি 4 বছর পরে তুমি ক্লেম করতে পারবা যে আমি চাকরির জন্য এলিজিবল।
অপরচুনিটি অনেক আছে। তুমি যদি ডেডিকেটেডলি লেগে থাকো, ডেডিকেটলি ইয়ে করো, ইজিলি চান্স পাওয়া, জব পাওয়া আমার মনে হয় না সো টাফ হবে। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ হেল্প করবে আমাদের। সো ইউরেনাস নিয়ে ভাই অনেক কথা বলছে, আমি এতটুকুই বলবো যে ইউরেনাসের যেই মডেল টেস্টগুলো আছে বা এই লেকচার শিটগুলো আছে, ভাইদের ক্লাসগুলো আছে, এটুকু ভালোভাবে ফলো করলে আল্লাহর রহমতে চান্স পাওয়া সহজ। চান্স পাওয়াটা ইউরেনাস খুব সহজ করে দেয় ছাত্রদের জন্য। আর একটা ব্যাপার বলে, ইউরেনাসের সাথে সম্পর্ক এটা একটু দরকার, প্রয়োজন। ভাইয়া যখন বলছিল আমার তোমাদের অনেক সিনিয়র ভাই আছে, আমি আসলে তখন ভাবছিলাম আসলেই তো 12-13 থেকে এই পর্যন্ত অনেক বছর কেটে গেছে, কিন্তু আমার কিন্তু মনে হয় না, আমার মনে হয় সেদিনই আমাদের ওই পাশে ইয়া ছিল যে ভাই সেদিন আমি ক্লাস করছি। ভাইয়ের সাথে সম্পর্কটা আমার এরকম, ইউরেনাসের সাথে সম্পর্কটা আমার এরকম। এখনো ভাই আমাকে যখন বলে সানি টাইম তুমি চলে আসো, ওকে ফাইন, সমস্যা নেই। সো ইউরেনাস তোমাদের সাথে এবং আন্তরিকভাবে ইয়ে করবে। তোমরা স্টুডেন্ট না, তোমার ছোট ভাই, ভাই সেইভাবে গাইড করবে। শুধুমাত্র ভাইয়া না, আমাদের যারা টিচার আছে ইউরেনাসে, তোমাদেরকে সেইভাবে আন্তরিকতার সাথে দেখবে। তোমরা একটু এফোর্ট দাও, আলহামদুলিল্লাহ ইজিলি তোমরা গেইনার হবা। তো তোমাদের আরো ভাইরা আছে, আমার অনুজা আছে, ওরা ওদের এক্সপিরিয়েন্স, একদম সদ্য এক্সপিরিয়েন্স শেয়ার করবে। আমি আর কথা না বলি। সানি, আরেকটা বিষয় যে তোমার ভাগ্নিকে যে গত বছর নিয়ে আসলে সেম তোমার ক্যাটাগরির মতো, যে Exactly. 15 দিন আগে নাকি বা 15 দিন আগে, 15 দিন আগে ওর ভাগ্নিকে গত বছর নিয়ে আসলো। বললো যে ভাই যে চান্স পাতে, আমার ভাগ্নি ঢাকা থেকে আসছে। চিন্তা করো, ঢাকা থেকে কোচিং করার জন্য খুলনাতে আসছে। সেই ব্যাপারটা একটু শেয়ার করে 2 মিনিটে, 1 মিনিটে। হ্যাঁ, সেম আমাদের ওই যে আমরা একটু লাস্ট বেঞ্চার টাইপের হয়ে যাই। আমার আমার আপন ভাগ্নে, ওরও একদম সাডেনলি ডিসিশন হলো যে পলিটেকনিকে অ্যাডমিট করতে হবে। তাহলে ওকে ফাইন, ঠিক আছে, পলিটেকনিক আমার তো ইউরেনাস আছেই। তো তখন আমি দেখি হঠাৎ করেই একদম লাস্ট টাইম সম্ভব 15-20 দিন সময় আছে। সেম আমি ভাইকে বললাম, ভাই এই অবস্থা কি হয়েছে, কি করবো? তাহলে ওকে পাঠাই দাও। সো আল্লাহর রহমতে ওই যে সেম 15-20 দিনের মতো ক্লাস করে, ওই যে আমি তোমাদেরকে প্রথমে বললাম কেন তোমাদের মডেল টেস্ট নিয়ে চিন্তা করতে হবে, কারণ আমি যখন ওর মডেল টেস্টের রেজাল্টগুলো দেখলাম, আমি নিজেই গিয়েছিলাম, ভাই কি হলো? ভাই আমাকে বললো ঠিক আছে তুমি দেখো, আমি কোশ্চেনগুলো কঠিন করি, ইয়া হয়ে যাবে ইজিলি। ও খুব সম্ভব 66 মার্কের আনসার করছিল আউট অফ 70। হ্যাঁ, এবং ঢাকা পলিটেকনিকে ওর ফার্স্ট চয়েসে হয়ে গেছে আল্লাহর রহমতে, ইলেকট্রিক্যালে আছে এবং ক্লাস করতেছে। সো আমি তো বললাম ইউরেনাস তোমরা যখন চুজ করছো, নিঃসন্দেহে নিঃসংকোচে তোমরা জাস্ট তোমাদের মতো করে ডেডিকেটেডলি ক্লাস করো, আল্লাহর রহমতে চান্স নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। সো আমি আর কথা না বাড়াই, অনেকে আছে থ্যাংক ইউ অনেক আছে হচ্ছে। সানিকে ধন্যবাদ। আর সানির একটা পরিচয় ছিল, সানি হচ্ছে, আমি ইউনিয়ন স্টুডেন্ট ছিলাম, ফুলতলা ইউনিয়ন স্কুল। ওই স্কুলের আমার টিচার ছিলেন হচ্ছে সানির বাবা। হ্যাঁ, তো আমার জন্য চ্যালেঞ্জ ছিল। স্যার যখন আমাকে বললো ডেকে নিয়ে বাসায় যে এ হচ্ছে তোমার ছোট ভাই, ওকে তো আমি চাচ্ছি একটু চান্স পাওয়ার জন্য। তা আঙ্কেল এবং আন্টি স্যার, আমার স্যার, তো আমি বললাম স্যার ইনশাল্লাহ আমি চেষ্টা করবো জানে একটা ভালো ডিপার্টমেন্টে, ওর চয়েসফুল ডিপার্টমেন্টে চান্স পায়। ওর ফার্স্ট চয়েস ছিল কম্পিউটার। আল্লাহ রহমতে স্যারের সেই সম্মানটা আমি রাখতে পারছি। স্যার এখন আমার জন্য দোয়া করেন। তো এই যে বড় অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে বড় জিনিস, আমি এটা দেখাতে পারছি। এই জন্য সবাই আমার কাছে আবার আসে ইনশাল্লাহ। আমি এবং তোমাদেরকে অঙ্গীকার করছি তোমরা ইনশাল্লাহ ভালো কিছু পাবে আমার থেকে। তো সানিকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা একটু আমাদের প্রাক্তন যারা গত বছর চান্স পাইছে ওদের সামনে, তোমাদের সামনে একটু কথা বলবে 2-1 মিনিট, ওরা কতটুকু হেল্প বা সাপোর্ট পাইছে আমাদের থেকেই। তো প্রথমে আমি, ও গত বছর ম্যাথসে চান্স পাইছে আল্লাহর রহমতে। ও আসছিল কিন্তু এরকম একটু শেষ সময়, মনে 20 দিন বা এরকম টাইম ছিল না। ও 20 দিনে আসছিল, ওর বাবা আমাকে বলছিল যে আমার ছেলেটাকে একটু চান্স পাওয়াতে হবে, এবং ওর ফার্স্ট চয়েসই ছিল হচ্ছে ও কিসে পড়তে চাই, ম্যাথসে পড়বে, আর কিছু তো পড়বে না। তো আমার জন্য চ্যালেঞ্জ ছিল একটু। তো আলহামদুলিল্লাহ ওকে লাস্ট পর্যন্ত আমি গাইডলাইন দিয়ে নিয়ে গেছি কিভাবে ভালো করতে হবে। ও প্রচুর লেভেলের এখানে ইফোর্ট দিচ্ছে, ও যে পরিশ্রম করছে আমি বলবো বেস্ট পরিশ্রম করছে ও। ও আমার কখনো অবদ্ধ হয়নি। অনেক স্টুডেন্ট, আমি তোমাদের একটু বলে রাখি, ওই সময় তো আসলে শেষ সময় ছিল, অল্প দিনের মধ্যে চান্স পাওয়া হয়েছে। তো আমি এমন হয়েছে যে টিফিন নিয়ে আসতে বলছি বাচ্চাদের, ক্লাস শুরু করছি সকাল 9টায়, শেষ করছি বিকাল 3টায় বা 4টায়, বিকাল 4টায়। ওরা অস্থির হয়ে গেছে, ভাইয়া এরকম তো কথা ছিল না, আমাদের সাথে কথা ছিল 2 ঘন্টা ক্লাস 7 বা 2.5 ঘন্টা ক্লাস 7, এখন ক্লাস স্কুলের মতো, এরকম তো কথা ছিল না। তার মানে ইউরেনাস দেখো বেশি নিবে কিন্তু কখনো কম নিবে না, যে 2 ঘন্টা ক্লাস বলে 1.5 ঘন্টা শেষ করে দিব, 1 ঘন্টা শেষ করবো, এরকম না। 2 ঘন্টা বলে তোমাদের 6 ঘন্টা পড়াতে পারি আমরা, কখন? যখন দেখবো আমার সিলেবাস শেষ হচ্ছে না, আমার দ্রুত শেষ করতে হবে তখন। তো তোমাদের বেলায় এটা হবে না, কারণ তোমরা তো একদম প্রথম থেকে চলে আসছো আল্লাহর রহমতে। তোমাদের নর্মাল সিস্টেমেই তোমাদের শেষ হয়ে যাবে। যদি প্রয়োজন হয় তোমাদের ক্লাস সংখ্যা বাড়িয়ে দিতে পারি, সপ্তাহে 3টা ক্লাস বলছি 5টা বলে দিতে পারি, 4টা বলতে পারি। কে তোমাদের ভালো হবে না খারাপ হবে?
ভালো হবে না? কিন্তু এটা হবে না 3টা ক্লাসের কথা বলে 2টা ক্লাস হবে, 1টা ক্লাস হবে, এটা হবে না। যাই হোক, ওর মুখ থেকে একটু শোনো ইউরেনাসের গল্প, ওর জার্নিটা কেমন ছিল, ও কতটুকু এফোর্ট দিয়েছে, ইউরেনাস ওর জন্য কতটুকু সাপোর্ট দিছে, ও কতটুকু কোশ্চেন কমন পাইছে, ওর মুখ থেকে আমরা শুনি তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি একটু বলো। তো যা বলার স্যার বলেই দিছে, এখন বলার মতো কিছু না। কারণ তোমাদের কাছে একটা অনুরোধ হলো যে আমাদের ব্যাচে দুই একজন একটু অন্য টাইপের ছিল, যারা ক্লাসের মধ্যে নয়েজ করতো। তোমরা আশা করি এটা করবা না। এটা করলে স্যারেরও ক্লাস নিতে অসুবিধা হবে, তোমরাও কিছু বুঝতে পারবা না, আর দেখা গেল যে ওই ক্লাসটাই পুরো বানচাল হয়ে যাবে। তোমাদের কাছে একটা অনুরোধ রইল যে তোমরা এইটা করবা না। আর আমার প্রথমে এই ছিল যে আমি ম্যাথসে পরীক্ষা দেবো আর কিছু করবো না। পরে স্যার আমাকে বললো যে তুমি ডিপ্লোমাতে একটা সাবজেক্ট নাও, তুমি না পড়লা। পরে স্যারের কথা আমি সিভিল টেকনোলজি নিয়েছিলাম। ও চান্স পেয়ে গেছে একদম। ফার্স্ট চয়েস আমার খুলনা পলিটেকনিক ছিল, আমি ফার্স্ট চয়েস এখানেই চান্স পেয়েছি। আমি 1 মাস ক্লাসও করছিলাম, পরে আমার 1 মাস পরে অ্যাডমিশন হয়েছিল ম্যাথস, পরে আমি চলে গেছি। তো আমার 70-এর মধ্যে আমি 68 অ্যান্সার করছিলাম। আলহামদুলিল্লাহ। এটা কি হুবহু কমন পাইছিল আল্লাহর রহমতে আমাদের থেকে যা ইনশাআল্লাহ পড়াইছিলাম? শীটের মধ্যে থেকেই সেম অ্যান্সার, সেম কোশ্চেন। আলহামদুলিল্লাহ বলি সবাই নাকি? এখন তোমরা শীটটা একটু ভালো করে পড়বা, মুখস্থর মতো না, মেথড টাইপের পড়বা। আচ্ছা মহিউদ্দিন, একটা বিষয় একটু বলো তুমি। আমরা প্রথম থেকে যে কথাগুলো বলছিলাম সম্পূর্ণ মিল পাইছিল 100% ইউরেনাসের কথাগুলো? ইনশাআল্লাহ। কাজের সাথে মিল পাইছিলে? আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, দেখো মানে আমাদের কোনো বিষয় কি ছিল এমন যে অতিরঞ্জিত করা, আমরা বলছি একরকম বেশি করে কিন্তু হয়ে গেছে কম, এমন তো হয়নি। না, অতিরঞ্জিত। অতিরঞ্জিত কিছুই ছিল না, মধ্যে আমাদের কথা কাজে মিল ছিল এবং তুমি সফল হয়েছে ইউরেনাসের প্রতি কৃতজ্ঞ নাকি? জি। থ্যাংক ইউ। আর কোনো মেসেজ কি বলতে চাও ছোট ভাইদের জন্য? না, মেসেজ। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। এরপরে আমাদের গত বছর মেরিন ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইছে। ওর চয়েস ছিল যে মেরিনে পড়বো, ভ্যানায় পড়বো না। চান্স পাতে পারবেন? আমি বলছি ইনশাল্লাহ, দেখি চেষ্টা করে চান্স পাতে পারি কিনা। হ্যাঁ আরমান, তুমি এদিকে চলে আসো। ও গত বছর আমাদের এখান থেকেই মেরিন ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইছে। ও ছুটে চলে আসছে তোমাদের কাছে কথা বলার জন্য। ওর মুখ থেকে একটু ওর সাফল্যের গল্প, বা ইউরাস কতটুকু ওকে সাপোর্ট দিয়েছে, এফোর্ট দিয়েছে, বা ইউরাস কতটুকু ওর সাথে কি ইউরাস কি কোনো কিছুতে তোমাদের সাথে এমন করছে নাকি যে কথা দিয়ে কথা রাখিনি, এমন হয়েছে নাকি? আচ্ছা যাও, তো তোমার অনুভূতিটা একটু শেয়ার করো ছোট ভাইদের জন্য। এমনকি ভাই আমাদেরকে প্রতিদিন তৌফিক ভাই কল পর্যন্ত দিচ্ছে যদি লেট হয় আমাদের আসতে, যে আমরা কোচিং এ আসতেছি কি আসতেছি না, আমাদের প্রতিদিন যে রেজাল্ট আসতো এটা আমাদের বাসায় জানাইতো, মানে একটা পুরোটা গাইডলাইনের মধ্যে রাখতো। তারপরে আমার প্রথম চয়েস ছিল আমি মেরিনেই পড়বো, পলিটেকনিক পড়বো না। পরে ভাই বললো যে ইনশাল্লাহ হয়ে যাবে। পরে ভাইয়ের কথা অনুযায়ী প্রতিদিন কোচিং করছি, ভাই শিট ফলো করছি, ইনশাল্লাহ সবই কমন আসছিল। আর সেই কথাগুলো মনে পড়ে নাকি আরমান, যে ভাই এত সময় কথা ছিল না ক্লাস করার, হ্যাঁ, আমরা চলে যাবো, এটা আপনি হচ্ছে কি শুরু করছেন স্কুলের সবার মতো? থেকে বেশি মানে অসন্তুষ্ট হতাম আমি, যে ক্লাস থাকতো 8টা থেকে 10টা পর্যন্ত, ক্লাস বাইরে তো 12টা পর্যন্ত। এটা মনে হয় পছন্দই করতো না। পরে বাইরে না পড়ে আমি খালি বলতাম ভাই ছেড়ে দেন, ভাই ছেড়ে দেন। সে ভাই পড়াই যেত যতক্ষণ না শেষ হবে, বাইরে পড়ানো শেষ আমাদের ছেড়ে যেত। আর ওই যে তুমি মাঝে মাঝে যে বলতে এখানে আমি স্কুল করতেছি কিনা, স্কুলের মতো টাইম নিচ্ছেন আপনি, এত জি। ক্লাস স্কুলেও করিনি। হ্যাঁ? জি স্যার। এই ব্যাপারগুলো বলতো না তুমি? জি অবশ্যই। এখন তোমার কাছে কি মনে হয় আমি যেটা করছি এদিকে রাইট? তোমার কাছে হ্যাঁ, এখন অবশ্যই। এখন তোমার কাছে কি পরিকল্পনা মনে হয় যে না আসলে এইটা যদি না হতো আজকে তোমার চান্স হতো না, এরকম মনে হয় না? হ্যাঁ, অবশ্যই। তার মানে এটা তোমার জীবনটাকে চেঞ্জ করে দিচ্ছে নাকি Change করে দিচ্ছে। ভাইয়ের এই গাইডলাইনটা নাকি? অবশ্যই। এই অত্যাচারটা এখন অত্যাচার মনে হয়? এখন আর অত্যাচার মনে হয় না। এখন মনে হয় সাফল্য। এর থেকে বড় অত্যাচার মনে হয় এখানে গিয়ে। এখন মনে হয় এটাই আমার সাফল্য ছিল নাকি? হ্যাঁ সাফল্য ছিল অবশ্যই। Thank you. আর কিছু আপনি যে অত্যাচার করতেন এটার আনন্দ ছিল, কিন্তু ওইখানের অত্যাচারটা বেশি হচ্ছে, আচ্ছা যা আমাদের নীতি খুবই কষ্ট। আচ্ছা আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ, ওইটাও সাফল্য আসবে তোমার জীবনে, তাই না? ইনশাআল্লাহ। এই কষ্টগুলো করতে হবে। আর কি ওদের কোনো মেসেজ দিতে চাও? ওদের মেসেজ ওরা প্রতিদিন আসবে, ভদ্র হয়ে পড়ালেখা করবে, আপনার কথাবার্তা শুনলে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আরমান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ওর কিন্তু এটা মনে হয়নি তখন যখন কোচিং করতো, তখন মনে হতো কোচিং এ যাবো, একটু আড্ডা মাড্ডা দেবো, ঘুরবো টুরবো। হ্যাঁ, একদিন যাবো না, বাসায় ফোন দেখে নাও। আমাদের আবার সিস্টেম হচ্ছে কি, তুমি যদি একদিন ক্লাসে না আসো, ওই যে দেখছো না অনেকে সাইন করে আসছো আসার সময়, মানে ওই সাইন মানে আমরা একটা প্রেজেন্ট নিয়ে নেবো তোমাদের। তুমি যদি একদিন ক্লাসে না আসো, গার্ডিয়ানকে সাথে তো ফোন চলে যাবে যে দেখেন ও তো আজকে ক্লাসে আসেনি। তার মানে তোমার কি ফাঁকি দেওয়ার সুযোগ আছে?
ফাঁকি দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আর এই ফাঁকিটা দিলে তোমার ক্ষতি হবে, এটা আমরা বুঝি, তোমরা কিন্তু ওই সময় বোঝো না। তোমরা বোঝো ফাঁকি দিলে তো আমারই লাভ, না, লাভটা হচ্ছে তোমার হচ্ছে ক্ষতি, কারোরই লাভ হচ্ছে না। এই জন্য আমরা চেষ্টা করি তুমি যেন রেগুলার ক্লাসে আসো। ওকে, ক্লাস আসছে, দেখো এই লেকচার শিটটা যখন আজকে শেষ হয়ে যাবে, তুমি পরের দিন কি এই লেকচার শিটে কিছু বুঝতে পারবা, পরীক্ষা ভালো করতে পারবা? কখনোই সম্ভব হবে না। এই জন্য একটা ক্লাস মিস দেওয়া যাবে না অ্যাডমিশনে। তো আমাদের মাঝে আরেকজন আছে, ও তোমাদের বড় ভাই, তুমি তো মেনে নেই। হ্যাঁ, ও ছুটে চলে আসছে, সকালে জানাইছি একটু আগে, ও ছুটে চলে আসছে অনেক দূর থেকে। ও একটু শেয়ার করে অনুভূতিটা। কি বলবো, আসো একটু, তুমি এবার চলে আসো। আচ্ছা, ও একটু ওর অনুভূতিটা শেয়ার করুক ইউরেনাস বিষয়। আমি আর রহমান একসাথে আসছিলাম, ও আমার আগে আসছিল, আমি অল্প টাইমের জন্য আসছিলাম। আমি আসি মানে আমার বড় ভাই তৈদুর ভাইয়া, ঠিক আছে, ভাই হলো টিচার, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক আছে। বাইরে বলছিলাম যে হলো ভাই এই যে এরকম এরকম ভর্তি তো হতে হবে, এখন কি করা যায়? ভাইয়ের সাথে কথা বলাই দিল, ভাই বললো যে আসো দেখা যাক কি হয়। তারপর আইসে প্রথম দিন যেদিন আইসি সেদিন 2 ঘন্টা ক্লাসের কথা, ঠিক আছে, ভাই যেটা বলতো আইসি আমি তো 5 ঘন্টা, আমি কি আমি এসে করছি যে ভাই না ভাই আমি তো চলে যাবো ভাই, আমার তো আর ভালো লাগতেছে না। পরে ভাই গাই দিল বসো বসো, মানে অনেক কষ্টে বসাইছে প্রথম দিন। পরের দিন আমি আসি নাই, পরের দিন আইসি বাসাতে আইসি, আমি এসে ঘুরে চলে গেছি। আমি বাসাতে তো আমি জানি মনে আম্মু তো জানে না যে হলো আমি আসছি কিনা। ভাই এবার আম্মুরে ফোন দিছে, ফোন দিয়ে আম্মু কাজ কইছি মই তো কাছে গেছি, তাই না তুই তো কাছে যাস না, ভাই ফোন দিছে এরকম এরকম। এবার আমি করছি কি যে গেলাম, তাহলে যাই দেখি কিরকম 4-5 ঘন্টা ক্লাস করে ভালো লাগেনি, আমি চলে আইছি। তারপরে আসলাম আস্তে আস্তে, সবার সাথে সম্পর্ক ভালো হইলো, তখন ক্লাস করতাম। এসে আর ওই যে বললো না বাজে 9টা, আমি বাইরে ডিস্টার্ব করতাম। সত্যি কথা, আমি বাইরে ডিস্টার্ব করতাম, আমি একা আরো 2-3 জন ছিল সাথে আমার। তারপরেও ভাই অনেক সময় রাগারাগি করতো, তারপরে বাইরে পরে যাওয়ার সময় ভাইয়ের কাছে মাপ চাই নিছি, কিন্তু এগুলো করবা না ভাই, এগুলো করা ঠিক না। এখন ভাইয়ের কাছে মাপ চাইছি, ভাই হয়তো মাপ করে দিয়েছে, এই জন্য আমি মোট কথা ধরো আমি ওই জায়গা পর্যন্ত যাইতে পারছি। এখন যদি মাপ না চাই যাইতাম, দেখা গেলো ভাইটা কষ্ট নিয়ে রাইখে দিল, ভাই জানতেছে না আমি করছি জিনিসটা, তারপরেও ধরো জিনিসটা কিন্তু তোমার ক্যারিয়ারের উপরে প্রেশার ফেলবে, এটা স্বাভাবিক। এখন ভাইয়ের কথা শোনো, শুনে চলো। আমি ক্লাস করতাম না ঠিকভাবে, তারপর কিন্তু আমি যে মানে আমার শীট গুলো পড়ো তোমরা একটু ভিতর থেকে, শীট পড়লি এনাফ, আমার মতে শীট পড়লি এনাফ। যাই হোক, আলহামদুলিল্লাহ, ও লাস্ট সানি কিছু, হ্যাঁ আচ্ছা একটু নাম। ও আসলে দেখো ওই সময় দুষ্টুমি করছে, বুঝতে পারেনি, ওর কাছে মনে হচ্ছে দুষ্টুমিটা রাইট, এখনো বুঝতে পারছে, ফিলিংস আসছে আসলে ভাই যে প্রেশারাইজ করছে, এটা আমার লাইফটাকে চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, ওইটা আসলে ওর একদম সরলতা ভাবে শেয়ার করার জন্য ওকে ধন্যবাদ। ও আসলে তোমাদের কাছে একদম ওর অনুভূতিটা একদম সরলভাবে শেয়ার করছে। যে কথাগুলো আমি আগেই বলছি যে ভুল ত্রুটি তোমরা করো, সেটা ইনশাল্লাহ তোমরা করবা না। হ্যাঁ, ওদের সাজেশনটা একটু ফলো করবা, আর আমি যা বলবো এভাবে চলবে, ইনশাল্লাহ ভালো কিছু করবা। তো সানি, তুমি একটু কিছু বলতে চাচ্ছ, বলো। যেহেতু আমার সেশন শেষ, ভাই আমাকে সময় দিয়েছিল, তারপর আরেকটু অ্যাড করতে ইচ্ছে হলো যে দেখো, আমার সেশন ছিল 12-13, তোমাদের সেশন কত? 25-26। তো ওদের এক্সপিরিয়েন্সের সাথে আমার এক্সপিরিয়েন্স কিন্তু আমি কোনো বৈসাদৃশ্য পাচ্ছি না, অমিল পাচ্ছি না। ইউরেনাস 12-13তেও যেরকম ছিল, স্টুডেন্টদের যেরকম ভাবে পড়াইছে, ইউরেনাস এখনো সেরকম আছে। এই কনসিস্টেন্সি আছে এই লোকটার জন্য। সে যেভাবে মানে কি বলা যায়, ওই যে ওদের কথা শুনে বুঝতেছো কেমনে প্রেশার দিচ্ছে, প্রেশারের জন্য আমরা এই যে সামনে আসি, কথা বলতে পারতেছি। কিন্তু ভাইয়া তোমরাও আসবা এখানে কথা বলবা একটা সময়। ইউরেনাসের এই কনসিস্টেন্সিটাই ইউরেনাসের সাফল্য, বুঝতে পারছো? সো আমি আবারও ভাইকে আমাদের তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ। ভাই আমাদের এই পরিমাণে প্রেশার দিচ্ছেন, টর্চার করছেন, আমরা এখানে আসছি। কষ্ট পাইছো অনেক, ওই সময় গালাগালি করছে, ভাই কি জিনিস, কোথায় আসলাম, আমার লাইফটাই তো শেষ করে দিলাম। কিন্তু এখন বুঝতেছে না, এই জিনিসগুলো সব আমার সাফল্যের চাবিকাঠি, সাফল্যের চাবিকাঠির জন্য এগুলো প্রত্যেকটা জিনিস আমার জীবনে দরকার ছিল, নাকি? সানিকে অসংখ্য ধন্যবাদ ওর অনুভূতি আবারও শেয়ার করার জন্য, ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাইকে তোমাদের ধন্যবাদ। আমরা ইয়ে করছি, আশা করি তোমাদের শুভকামনা এবং দোয়া রইল তোমাদের সকলের জন্য, তোমরা ভালো করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সানি, তোমাদের এই পর্ব শেষ হলো, তোমরা ভালো থেকো। এই যে কষ্ট করে তোমাদের জন্য তোমরা যে আসছো, আমার একটা ডাকে বা একটা কলে তোমরা চলে আসছো। যেমন আমি একটু বলি, এটা হচ্ছে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। কেমন কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ আমি একটু বলি তোমাদের সামনে। ওকে আমি ফোনে পাইনি, ওর বাবাকে একটু বলছি যে আঙ্কেল ও কি বাড়িতে আছে, বাসায় আছে? বললো হ্যাঁ। এই মনে হয় 20 মিনিট আগে বলছি আসার।
তো আমি বললাম ওকে ওকে আমি একটু দেখতে চাচ্ছিলাম, ওকে একটু পাঠানো যায় নাকি আমার এখানে? হ্যাঁ হ্যাঁ এখনই পাঠিয়ে দিচ্ছি। ও কিন্তু বিকালেই চলে যাবে, ওর মেরিন ইঞ্জিনিয়ারিং সরি ও ম্যাথসে যেখানে পড়ে সেখানে বিকালেই চলে যাবে, কিন্তু আমি বলার সঙ্গে সঙ্গে গার্ডিয়ান ওকে পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে আন্তরিকতা, এটার নাম কি বলো? কৃতজ্ঞতা। এদের দুইজনকে ওকে আমি ফোন দিছি মনে হয় 20 মিনিট আগে নাকি নাকি ও বাগেরহাট যাচ্ছিল, ও বাগেরহাট যাচ্ছে, ও বেইনে যাচ্ছে। ওরে আমি একটু আগে ফোন দিছি, যে বললাম যে একটু আসা যায় কিনা আমার এখানে। তো একটা কথা বলছে প্রথমে, এটা আমার ভালো লাগছে। আমি বললাম যে এখন বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এখন ভাইদের তো মনে পড়ে না। ও বললো ভাইয়া ইঞ্জিনিয়ার তো আপনি বানাইছেন। তো কিভাবে বড় হলাম? তাই বললাম আমি বানাইনি, আল্লাহর রহমত ছিল তোমার উপর, আল্লাহ বানাইছে। তুমি চেষ্টা করছো, আমি একটু তোমাকে গাইডলাইন দিছি শুধু, আল্লাহ তোমাকে সফল করে দিয়েছে। তো এই কৃতজ্ঞতা আমার লাইফটাকে পরিবর্তন করে দেয়, আমার এটাই ভালো লাগে। এই যে আরমান ছুটে আসছে, সানিকে আমি গতকালকে একটু জানাইছি, মেসেজ দিছি, ফোন দেয়নি। আমি বললাম সানি একটু আসা যায় কিনা, ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে ছোট ভাইদের, তো তুমি একটু আসতে ভালো হতো। ও বলবো ওকে ভাইয়া। দেখো এরা কিন্তু সবাই ব্যস্ত, এরা সবাই বেকার না, বসে থাকার লোক না। ও মেরিনে ক্লাস, ওর ম্যাথসে ক্লাস, ও চলে যাবে ফ্যামিলিতে, ঈদে আসছে একটু ছুটিতে। ও একজন কর্পোরেট জব হোল্ডার, ও পূবালী ব্যাংকের সিনিয়র ইঞ্জিনিয়ার। তো চিন্তা করে দেখো, শুধু আমার একটা কলেই চলে আসে ছুটে, ইনশাল্লাহ তোমরাও চলে আসবে। এটা কি জানো? আন্তরিকতা, এর নাম হচ্ছে আন্তরিকতা, ভালোবাসা। আমি যদি কথা কাজে মিল না রাখতাম, ওদের প্রতি ভালো না বাসতাম, ওদের প্রেশারাইজ না করতাম, চান্স পাওয়ার জন্য সাপোর্ট না দিতাম, তাহলে কি আজকে ওরা ছুটে আসতো? আমি ডাকলে আমার মনে হয় ব্লক লিস্টে রেখে যেত কল। তো মোসা ভাই ওই পাশটা যাওয়া যাবে না, মোসা ভাইয়ের কথাই শোনা যাবে না। তো যা হোক আলহামদুলিল্লাহ, এটা আমার ভালো লাগে। আমি তোমাদের সবার প্রতি কৃতজ্ঞ আজকে অনেক। আসলে আমি তোমাদের একটু টাইম দিলে ভালো লাগতো। তো তোমরা ভালো থাকো, তোমরা যাও ইনশাল্লাহ অফিসে যাও, ওখানে তফিক ভাইয়ের সাথে একটু বসো, বসে একটু গল্প করো। আর তোমাদের জন্য শুভকামনা আমার পক্ষ থেকে, ইনশাল্লাহ সাকসেস হয়ে ফিরে আসো। তোমাদের যারা ছোট ভাই আগামীতে যাবে, ওদের সাপোর্ট হেল্প তোমরা করবে, এটা কথা দিলে তো? মেনে দেখে কতজন যাই পাঠাই তোমাদের জানাই দিব। আর তুমি কর্পোরেটে ঢুকে গেছো যেহেতু, জবের লাইনগুলো পাইপলাইন ধরে তোমার কাছে যাবে, যত গাইডলাইন হেল্প সাপোর্ট করা লাগে ইনশাল্লাহ করবে। আরো অনেকে আসতে পারেনি আমাদের, অনেক বড় বড় পোস্টে চাকরি করার মতো, কেউ ডিপিডিসিতে আছে, কেউ ডেস্কোতে আছে, পিজিসিবিতে আছে, হ্যাঁ অনেক বড় বড় কোম্পানিতে চাকরিও করে, অনেকে আছে প্রাইভেট, অনেক বড় লেভেলে আছে, সমস্যা নেই। তো ওদের হাত ধরেই তোমরা ইনশাল্লাহ আগামীতে সামনে যেতে পারবা। তো তোমাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ। সানি একটু অফিস থেকে আস্তে আস্তে করে যাও, তবে কি বলো? আরমান থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসলে মহিদিন বেস্ট অফ লাক, ভালো থেকো, থ্যাংক ইউ। আচ্ছা আমি সেকেন্ড পার্টটা শুরু করবো তোমাদের। এটা ছিল পরিচয় পর্ব ওদের। সেকেন্ড পার্ট যেটা, আমি তোমাদের সবাইকে একটা লেকচার শিট দিছি, তাই না? ওকে। আর তোমাদের আরেকটা গাইডলাইন দিব আমরা, দেখো আজকে, সেটা হচ্ছে এগুলো তো দিয়ে দেন তো সবাইকে। লেকচার শিট দিয়ে আছে, হ্যাঁ ওইখানে কয়জন, একজন স্টুডেন্ট না দুজন? দিয়ে দেন গাইডলাইনটা সবাইকে একটা করে দিয়ে দেন। হ্যাঁ দেন, একটা দেন দেখো। আচ্ছা এখন আমরা পলিটেকনিক বিষয়টা কথা বলি। আমরা সরকারি পলিটেকনিক নিয়ে সবাই পড়তে চাই। সরকারি পলিটেকনিক বাংলাদেশে আছে 49টা, কয়টা আছে? 49টা সরকারি, একদম তোমাদের জন্য অপেক্ষা করছে, শুধু তোমরা যাবা, তারা তোমাদেরকে পড়াবে, ইঞ্জিনিয়ার বানাবে। এরকম আছে কয়টা? 49টা। শুধু সরকারি পলিটেকনিক নাই, মেইন ইঞ্জিনিয়ারিং আছে, মেরিন ইঞ্জিনিয়ারিং, মেইন ইঞ্জিনিয়ারিং আছে, ওই যে দুজন ছিল তোমাদের বড় ভাই। তারপর আছে গ্রাফিক্স অ্যান্ড আর্টস, গ্লাস সামিক্স, ম্যাথস আছে, ম্যাথস হচ্ছে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হয়। দেখবা যে আমরা সরকারি হাসপাতালে যদি যাই, ইমার্জেন্সিতে যে সেবাটা পাই যে ডাক্তারদের কাছে, ওনারা কিন্তু ম্যাথস থেকে পড়া, ওনারা বাংলাদেশের সেকেন্ড ক্লাস অফিসার। ম্যাথস আছে, মেইন ইঞ্জিনিয়ারিং আছে, ফিশারিজ আছে, তারপর হচ্ছে ফরেস্ট্রি আছে, এরকম অসংখ্য ডিপার্টমেন্ট আছে তোমাদের পড়ানোর জন্য সরকারিভাবে। এগ্রিকালচার আছে। তো যে কোনো একটা নিয়ে পড়লেই আমাদের ফিউচারটা ব্রাইট ইনশাল্লাহ। কেন ব্রাইট? বর্তমান পৃথিবীতে ডিপ্লোমাদের মূল্যায়ন সবচেয়ে বেশি, বাংলাদেশ সহ ডিপ্লোমাদের। তোমরা জানো হয়তো বা যে বর্তমান যে সরকার আসছেন, উনি কিন্তু একটা ঘোষণা দিয়েছে অলরেডি,
যে ক্লাস 6 থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। কেমন? জেনারেল যে শিক্ষাটা তোমরা গ্রহণ করতেছো ওর সাথে তোমাদের 5টা বা 6টা বা 4টা বই দিয়ে দেবে কারিগরি। তার মানে কি জেনারেল শিক্ষিত যারা হচ্ছে তারাও কারিগরির বাইরে যেতে পারবে না। কেন পারবে না? আচ্ছা, তোমাদের একটা গল্প বলি আমি 1 মিনিটে। যেমন চায়নাকে চেনো সবাই, চায়নাকে চেনে না এমন কেউ নাই। আমার মনে হয় পৃথিবীতে আজকে যে শিশুরা আসলো তারও চায়না চেনা উচিত। কেন চেনা উচিত? ওই শিশুটা যেটা ব্যবহার করছে সেটা কিন্তু চায়নার জিনিস। আমরা যেটা ব্যবহার করি বলো তো, এখানে যা তোমার কেউ বলতে পারবা এমন একটা পার্ট নেই যেটা চায়না থেকে তৈরি না। আমি যে শার্টটা ব্যবহার করি এর যে বাটনটা আছে না, বোতাম, এটাও চায়নার মেটেরিয়ালস। চায়নায় ডেভেলপ কিভাবে হলো? তোমরা জানো চায়না 45 সালের আগে 1958 সালের দিকে এমন মন্দা ছিল যে ওরা খেতে পারতো না। ওরা বাইরের দেশের প্রতি কি ছিল বলতো? নির্ভরশীল ছিল। ওরা চিন্তা করলো এইভাবে তো আমাদের দেশ আসলে পরিবর্তন আসবে না। আর ওরা ছিল সম্পূর্ণ কৃষি নির্ভর। পরবর্তী ওদের একটা পরিবর্তন আসলো 1997 সালের দিকে, একটা বিশাল বিপ্লব আসলো। কি বিপ্লব? ওরা চিন্তা করলো যে আমরা যদি পরিবর্তন হতে চাই নিজেদেরকে আগে পরিবর্তন করতে হবে। কিভাবে? ওরা ভাবলো আমরা যে পড়াশোনা করি এই পড়াশোনা কোনো কাজে লাগে না, তাহলে কি করতে হবে? ওরা যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সকল বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিল। সরকার চিন্তা করো, আমাদের দেশে যদি আজকে বলে না বুয়েট বন্ধ হয়ে যাবে, বুয়েট না সরি, দু একটা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবে সরকার, তাহলে কি আন্দোলন শুরু হয়ে যাবে না বলো? ওদের সরকার কি করলো? ওদের যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেটা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে সেটাকে কি বানালো? টেকনিক্যাল শিক্ষা, টেকনিক্যাল একটা হাব বানালো, যে 1 বছর 2 বছর 6 মাস 4 বছর ট্রেনিং দেওয়া হবে তোমাকে হাতে কলমে। ট্রেনিং দেওয়ার পর ওরা যেটা করলো সেটা হচ্ছে তোমার এই ট্রেনিংটা দেওয়ার পরে লোন দিল সরকার বিনা সুদে, যে তোমাকে 20,000 দিলাম, 10,000 দিলাম বা 50,000 টাকা দিলাম, তুমি এই টাকা দিয়ে তুমি একটা কারখানা বানাও, ছোট কারখানা। তুমি কি বানাতে চাও? তোমাকে ট্রেনিং দিয়েছে মার্কার বানানোর, তুমি শুধু মার্কারই বানাবা। এখন এই মার্কার বেচতে হবে না। তারা চিন্তা করলো শুধু আমাদের দেশে বিক্রি করলে আমাদের দেশে ডেভেলপ হবে না, ব্যবহারটা করবে কি? আমাদের দেশে ব্যবহারের লোকই নাই। তাহলে কি করতে হবে? ইন্টারন্যাশনাল বাজার তৈরি করতে হবে আমাদের। ইন্টারন্যাশনাল বাজার কিভাবে তৈরি করতে হবে চিন্তা করে দেখো। তখন চিন্তা করলো ইন্টারন্যাশনাল বাজার যদি আমি ধরতে চাই আমার অনলাইন জগতে চলে যেতে হবে। কি জগতে? অনলাইন জগতে চলে যেতে হবে। তখন তারা অনলাইনে একটা প্ল্যাটফর্ম তৈরি করলো, সেটার নাম হচ্ছে আলিবাবা। কি নাম? আলিবাবা। আলিবাবার যে পরিচালক বা সিইও সে হচ্ছে জ্যাক মা। কি নাম বলো? জ্যাক মা। সে কিন্তু ড্রপার, সে অনেক জায়গায় চাকরি পরীক্ষা দিয়েছে জীবনে বহু, কিন্তু কখনো সাকসেস হতে পারেনি। তখন সে চায়নাতে কিন্তু অনলাইন বলে কিছু ছিল না, তখন সে পৃথিবীতে প্রথম অনলাইন নিয়ে আসলো চায়নাতে। তখন সে টাকার জন্য সবার কাছে সহযোগিতা আছে, কেউ সহযোগিতা করেনি। কেন? নতুন জিনিস ইনভেস্ট করলে লস হতে পারে, কেউ সহযোগিতা করেনি। পরবর্তীতে সে অনেক পরিশ্রম করে শুরু করছে। আজকে দেখো সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল বিজনেসের যদি অনলাইন কোনো প্ল্যাটফর্ম থাকে সেটা কি নাম বলো? আলিবাবা। সেটা কি নাম? সারা পৃথিবীতে পাইকারি সব সেল হয় কোথা থেকে? আলিবাবা থেকে। আচ্ছা, এবার আসে এই যে হাবগুলো তৈরি হলো, এরা কি করে? এই যে তোমাদের মতো 6-7 পড়ে 8-9 পড়ে ওদের কিন্তু কারিগরি শিক্ষা দিচ্ছে। তার মানে ওরা পড়াশোনা করে আবার একটা কারখানারও মালিক। ওদের প্রোডাক্ট সারা পৃথিবীতে। তোমরা যখন মোবাইল চাপো, তোমরা পড়াশোনার বাইরে কি করো? মোবাইল ছাড়া আর কিছু চাপো? ওরা তখন একটা প্রোডাক্ট তৈরি করে ফেলছে। তুমি কিন্তু টাকা দিচ্ছ ওদেরকে, জানো? তুমি যে অনলাইনে থাকো, ইন্টারনেট কিনতে খরচ হয় না, এই টাকাগুলো কি দেশে বাইরে চলে যাচ্ছে না? আমাদের টাকাগুলো দেশে বাইরে যাচ্ছে, আর কি যাচ্ছে সাথে? মেধা। কি যাচ্ছে বলো? মেধা। আর ওরা কি করতেছে? ওরা মেধা তৈরি করে, ওরা প্রোডাক্ট তৈরি করে এবং ওটা সারা পৃথিবীতে কি করে বলো? সেল করে। তাহলে তুমি বলো কারিগরি শিক্ষা আমাদের জন্য পরিবর্তন করতে পারে নাকি জেনারেল শিক্ষা আমাদের পরিবর্তন করতে পারে? কারিগরি শিক্ষা। আজকে প্রযুক্তির পিছনে হাঁটতেছি না আমরা। তুমি যদি বলো স্যার না আমি প্রযুক্তি পছন্দ করি না, আমি অ্যানালগেই থাকবো, আমি সেই বাটন ফোন এখন ইউজ করবো, তুমি কি এই যুগে চলতে পারবা? অনলাইন স্যার আমরা এই যুগে চলতে পারি? আচ্ছা, তুমি যদি বলো স্যার আমি আসলে ফ্যান ইউজ করব, কিন্তু আগের কালের যে ফ্যানগুলো ছিল ওই ফ্যান ইউজ করব। এখন যে এআই ফ্যান চলে আসছে আমাদের মার্কেটে, যে এখান থেকে ভয়েস বলবা ফ্যান ইজ অন, অন হয়ে যাবে, এটা আমি ইউজ করবো না। বা আমি স্মার্ট একটা অ্যাপ আছে, তুমি ফ্যান লাইট সব জ্বালাই থেকে গেছো, বাসায় অফিসে যে মনে পড়লো এটা তো চালাই রেখে আসছি, তাহলে অফ করতে হবে, তাহলে এটা অফ করতে হবে, এটা আমি ইউজ করবো না। এটা তুমি পারবা এখন? তোমার কিন্তু যুগের সাথে কি মেলাতে হবে বলো? তাল মিলাতে হবে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু যুগের সাথে তাল মিলানো নাই। এই জন্য আমাদের যুগের সাথে তাল মিলাতে হলে কি লাগবে? কারিগরি শিক্ষায় বেশি অগ্রসর হতে হবে। তুমি জানো বর্তমান দেশের সরকার এটা চাচ্ছে, এবং বর্তমান কারিগরি শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান রুহুল স্যার উনি এটা চাচ্ছেন। উনি আমারই টিচার,
উনিও চাচ্ছেন যে কারিগরি শিক্ষা সবচেয়ে প্রসারক, সারা পৃথিবীতে প্রসারক। তুমি জানো জার্মানে যদি কেউ যেতে চায়, জার্মানে তোমরা তো জানো জার্মান পৃথিবীর উন্নত একটা দেশ, এই দেশে যদি কেউ যেতে চায় 20 পয়েন্ট লাগে। 20 পয়েন্টের মধ্যে 6 পয়েন্ট যদি তোমার থাকে তুমি যেতে পারবা, তুমি যেতে পারবা। 6 পয়েন্টের মধ্যে 4 পয়েন্ট কোথা থেকে আসবে জানো? তোমার যদি একটা কারিগরি ডিগ্রি থাকে। তুমি যদি একজন জব হোল্ডার হও বা একটা ডিপ্লোমা হোল্ডার হও, তোমার কত পয়েন্ট হয়ে যাচ্ছে? 4। আর কত পয়েন্ট দরকার? 2। তোমার বয়স যদি 40-এর নিচে 1 পয়েন্ট হয়ে গেছে। তুমি যদি এসসি পাস হও আর 1 পয়েন্ট হয়ে গেল। আদার্স অনেক যোগ্যতা আছে, তাহলে 6 পয়েন্ট হয়ে গেল না? তুমি চলে যেতে পারো জার্মানি। কিন্তু তুমি জেনারেলে পড়ো, তোমার গ্রাজুয়েশন কমপ্লিট, তোমার পয়েন্ট দেবো এখানে 2। তাহলে কার মূল্য বেশি? ডিপ্লোমার। তো যাই হোক, তোমরা বেস্ট চয়েস করছো যে কারিগরিতে এসে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে, এই জন্য তোমাদের শুভকামনা। তোমাদের মধ্যে দেশ পরিবর্তন হবে ইনশাল্লাহ, আমি আশা করি। এখন আমরা একটু ক্লাসে চলে যাব, আমাদের কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে আমরা একটু এগুলো দেখবো আর কি। হ্যাঁ, তো চলো প্রথমে আমরা স্কোরে চলে যাই। আমাদের টোটাল স্কোর কত? 100। তুমি যদি পলিটেকনিকে পড়তে চাও তোমার স্কোর কত লাগবে? 100। 100-এর মধ্যে তোমার যে জিপিএ, এটাকে 6 দিয়ে গুণ করা হবে। কত দিয়ে বলো? 6 দিয়ে। তুমি জিপিএ পেলে মনে করো 5 গুণ 6 কত আসবে বলো তো? তাহলে যে জিপিএ 5 পাবে তার স্কোর কত হয়ে গেছে বলো? 30। ওকে, এরপরে পরীক্ষা হবে এমসিকিউ। কি পরীক্ষা হবে বলো? 70টা কোশ্চেন থাকবে। প্রতিটা কোশ্চেনের মার্ক কত? 1। তাহলে কত মার্কের পরীক্ষা হবে? তাহলে টোটাল স্কোর কত হয়েছে বলো? এখন তোমাদের কাছে মনে হতে পারে এমসিকিউ সহজই, তো এমসিকিউ সবচেয়ে কঠিন। রিটেনটা বলা যায় বা বোঝা যায় যে এখান থেকে কোশ্চেন আসতে পারে, এই কোশ্চেন আসতেছে বারবার আসবে, কিন্তু এমসিকিউ কোশ্চেন আসছে একদম ভিতর থেকে, বেসিক থেকে। আর তোমাদের এসএসসি যেভাবে কোশ্চেন আসে অ্যাডমিশন সেভাবে আসবে না। এসএসসি যা পড়ছো বিগত বোর্ডে তাই চলে আসে, কিন্তু অ্যাডমিশন আসে একদম বেসিক থেকে, যা তুমি জীবনে করোনি, অ্যাডমিশনে কি চাই? তোমাকে বাদ দিতে চাই। তোমাকে কি চাই? মনে করো খুলনা পলিটেকনিকের সিট আছে 500, সাপোজ, আরো বেশি আছে 500। এখন কতজন নেবে? 500। পরীক্ষা দিচ্ছে মনে করো 5000। কত হাজার নেবে? কয়জন? 500 জন। তার বেশি নিতে পারবে? তাহলে বাদ দিতে পারলে লাভ না। ওরা দেখে সবচেয়ে বেস্টকে একদম বেস্ট বাছাই করে 500 জনকে নিবে। এই 500 জনকে তারা কি বানাবে বলো? ইঞ্জিনিয়ার বানাবে। তারা কিন্তু গাধা গরুকে ইঞ্জিনিয়ার বানাবে না। সরকার এটা চায় না। সরকার চাই বেস্ট স্টুডেন্ট গুলোকে এনে আমি ইঞ্জিনিয়ার বানাবো, যারা ওরা দেশের জন্য কাজ করতে পারে, রাইট? কারণ ইঞ্জিনিয়ারে কিন্তু অনেক থিঙ্কিং লাগে, ক্রিয়েটিভিটি লাগে। তোমরা জানো একজন ইঞ্জিনিয়ার ডিসিশন নাই কিভাবে কি তৈরি হবে, রাইট? ওকে, তার মানে এই যে 100-র উপর যদি তুমি আল্লাহর রহমতে ধরো তোমার জিপিএ 4 পেলে, কত পেলে এখানে? আমি ধরলাম 5 পাওনি, তুমি ভয়ের কিছু নাই, তুমি 4 পাইছো। 4কে 6 দিয়ে গুণ করো, কত হবে বলো? 24। আর এই 70 মার্কে পরীক্ষা দিলা, তুমি এখানে পাইলা মনে করো 60। 10 মার্ক বাদ দিলাম আমি, তাহলে কত হলো? 84। হ্যাঁ 84। আলহামদুলিল্লাহ, তোমার চান্স হবে ইনশাল্লাহ। 84 পেলে তুমি ভালো ডিপার্টমেন্টে চান্স পাবা। একজন স্টুডেন্ট মনে করো জিপিএ 5 পাইছে, 5 গুণ 6 কত হলো বলো? 30। সে এখন অ্যাডমিশন কোচিং করলো না, বা কোচিং করলো XYZ জায়গায় করলো, কোনো গুরুত্ব দিল না, আসলো গেল অবহেলা করলো। ওই যে তোমাদের বড় ভাইরা যেতে ভুলে গেল যে অনেক কোচিং আছে, তুমি আসলেও কিছু যায় আসে না, না আসলেও কিছু যায় আসে না। কিন্তু আমাদের এটা না, আমরা হচ্ছে আসতেই হবে তোমাকে, না আসলেই ফোন। আচ্ছা, তুমি এখানে মনে করো 70-এর মধ্যে ও পাইলো মনে করো এখানে 20 বা 30 পাইলো ধরলাম, কোচিং করিনি, কিছু করিনি, পড়াশোনা করে অবহেলা করছে, 30 পাইছে, আর ওইদিকে 30 আছে, কত হলো বলো? কে আগে আছে? তুমি জিপিএ 4 পে আগে আসো না ওর থেকে। সবসময় দেখা হবে যে তুমি স্কোর কত, তুমি জিপিএ কত পাইছো এটা দেখবে না, তোমাকে দেখবে কি বলো? তোমার স্কোর কত। তোমার জিপিএ কখনো দেখবে না, সরকার কি দেখবে বলো? স্কোর। তুমি 84 পাইছো, ওকে ডান, তুমি চান্স পেয়ে যাও, তুমি পড়াশোনা করো। এই জন্য আমরা জিপিএ নিয়ে বেশি চিন্তা করবো না, আমরা চিন্তা করবো কি নিয়ে বলো? কোচিং নিয়ে, পড়াশোনা নিয়ে। এই 3 মাস নিয়ে চিন্তা করবো। এই 3 মাসে আমি এমনভাবে তৈরি করবো নিজেকে যেন ওইখানে যে সবগুলো কোশ্চেন অ্যান্সার করে আসতে পারি। একটা কোশ্চেন যেন আমার দেখে না মনে হয় যে কোশ্চেন তো আসেনি,
এই কোশ্চেন তো পড়িনি, কোথা থেকে আসছে এরকম জানো ইনশাল্লাহ নাম নয়। আর ইউরেনাস তোমাদেরকে কথা দিচ্ছে আল্লাহর রহমতে, আমি যা পড়াবো, যা লেকচার শিটে থাকবে, যা আমার টিচার পড়াবে, যা মডেল টেস্ট পরীক্ষা থাকবে, সবগুলো কোশ্চেন তুমি হুবহু পাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই ছিল আমাদের টোটাল স্কোর। এখন আসবো এই যে 70 মার্কের পরীক্ষাটা হবে কোন কোন সাবজেক্টের উপর হবে, এটা একটু দেখবো আমরা এখন। প্রথমে আমি যদি বলি বাংলা, বাংলা 10 মার্কের কোশ্চেন হবে তোমাদের এসএসসি সিলেবাস অনুসারে। হ্যাঁ, ইংলিশে কত মার্কের হবে? এরপরে চলে আসো তুমি ফিজিক্স, ফিজিক্সে 10 ধরো, কেমিস্ট্রিতে 10 ধরো, আবার এই দুইটা মিলে 20 বলতে পারো, দুইটা মিলে 20 বলতে পারো, অথবা 10-10 করে বলতে পারো। তারপরে তোমার আসবে ম্যাথ, এই দুইটা মিলে আসবে হচ্ছে 20। দেখো ম্যাথে কিন্তু বিশাল একটা মার্কস, 20 মার্ক একাই। তার মানে হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ মিলে কত পরিমাণ আসবে? আবার 20 মার্ক। এরপরে একটা টেস্ট আছে অ্যাপটিটিউড টেস্ট, এটা কত আসবে বলো? এই টোটাল কত মার্ক হয়ে গেল বলো? এই 70 মার্কের তোমার পরীক্ষা হবে। এই 70 মার্কে তুমি যত ভালো করবা ইনশাআল্লাহ তোমার চান্স পাওয়ার পাবনা থেকে তত বেড়ে যাবে আল্লাহর রহমতে। এই 70-এর মধ্যে আমরা সবসময় ট্রাই করি যেন 69টা কোশ্চেন আমার বাচ্চাদের ইনশাআল্লাহ কমন আসে হবে। আমি যদি তোমাদের কমান দিতে পারি তুমি অ্যান্সার করে আসতে পারবে না, আমি তোমার যদি এফোর্ট দিতে পারি তুমি নিজের জন্য এফোর্ট দিতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে তুমি ধরে রাখো যে আল্লাহর রহমতে ইউরেনাসের সাথে যদি আমরা লেগে থাকি, ইউরেনাসের গাইডলাইন ফলো করি, তুমি শুধু এই 3 মাস ইউরেনাসকে ফলো করবে, আর কিছুকে ফলো করার দরকার নেই। পৃথিবী একদিকে চলে যাক, তুমি শুধু কাকে ফলো করবা? ইউরেনাস কি বলে, ইউরেনাস কি শীত দেয়, ইউরেনাস কি পড়ায়, ইউরেনাস কি পরীক্ষা নেয়, এটা আমার, আর কিছু পৃথিবীতে লাগবে না আমার। ইনশাআল্লাহ তোমার যদি চান্স পাই, আমি আজকে বলে যাচ্ছি এর ড্রাইভার সম্পূর্ণ আমি নিব। কিন্তু তোমাকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে, আমার গাইডলাইনটা অবশ্যই ফলো করতে হবে। এই হচ্ছে টোটাল আমাদের মেথড। এরপরে আমরা একটু চলে যাব আমাদের কোশ্চেন কেমন হয়। আমরা একটা কোশ্চেন দেখবো আজকে। হ্যাঁ, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে একটু বলবো। ও সরি, আই এম ভেরি সরি। আচ্ছা, প্রথমে আমি দু একটা কোশ্চেন নিয়ে একটু বলি। তোমাদের একটা কথা বলছিলাম যে কোশ্চেনটা একটু এখানে ভিন্ন টাইপের হয়। কেমন টাইপের হয় বলো তো? যে তুমি 5 মিনিটে যে ম্যাথটা করে আসছো সেটা এখানে 30 সেকেন্ড 40 সেকেন্ডে করতে হবে, তাই না? তাহলে একটু ভিন্ন না? আমি একটা কোশ্চেন তুলে দিই, তোমরা একটু দেখো তো এই কোশ্চেনটা বোঝো কিনা। দেখো একটা কোশ্চেন দিচ্ছি আমরা, বলছি একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বারা পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা খুবই ইজি একটা কোশ্চেন। তো আমি যদি তোমাদের সলিউশনটা এইভাবে করি, দেখো মূল নিয়মে আমরা এটা কি আঁকবো? প্রথমে সমকোণী একটা ত্রিভুজ আঁকবো, এটা অবশ্যই আমরা জানি 90 ডিগ্রি। এই দুটা কোণ কি সূক্ষ্মকোণ? তাহলে এই দুটো কোণের পার্থক্য কত বলছে? 6 ডিগ্রি। তার মানে একটা যদি এক্স হয় আর একটা কত হওয়া উচিত? পার্থক্য 6 ডিগ্রি না? তাহলে এই সবগুলো মিলায় কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি না? আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা, এখন পার্থক্য কিন্তু আমি বিয়োগও লিখতে পারি নাকি? তো আসো আমরা একটু শর্ত মতো লিখি। 2x আর এখানে কত হবে বলো? 96 ডিগ্রি না?
তাহলে কত ডিগ্রি হবে বলো? 180 ডিগ্রি। বা 2x সমান সমান 180 মাইনাস কত হবে? 96। বা 2x সমান সমান 6 আছে, কত হলে 10 হবে? 4 না, হাতে কিছু আছে 1, 9 1 10 আছে, কত হলে হচ্ছে তোমার 18 হবে? কত? 9 94। বা x সমান সমান 94 ভাগ কত? 2, কত আসে দেখো তো? 45 ডিগ্রি 90, 47 ডিগ্রি আছে নাকি? 47 আসে না? তাহলে একটা যদি 47 আসে, আরেকটা কত আসা উচিত? এটা হচ্ছে x - 6 ধরো, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। x - 6 ধরো, তাহলে আমাদের জন্য, তাহলে এটা কত ডিগ্রি আসবে বলো তো? 84 মনে হয় না? এটা করলে আমাদের জন্য সহজে হয়ে যাবে। তাহলে এটা যদি 84 ধরো, তাহলে এটা কত ডিগ্রি হয় বলো তো এবার? 4 আছে, কত হলে 10 হবে? 6, 96 নাকি? 96 ভাগ কত? 2, তাহলে কত ডিগ্রি আসে বলো? এটা সহজ হয়ে যায় না, ওটা করলে আবার একটু জটিল হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে কত কোণ বলো? বৃহত্তম কোণ, এক্স কোণ না? তাহলে এর থেকে 6 বাদ দিলে কত হবে? 42। তাহলে x - 6, 48 - 6, তাহলে কত ডিগ্রি হবে বলো? 42 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত ডিগ্রি? 42 ডিগ্রি। এটা কিন্তু করতে আমার মিনিমাম 5 মিনিট লাগবে না, বা একটু ভুল হলে আরো বেশি সময় লাগবে। আমি একটু দেখালাম যে আমার যদি এখানে আমি যদি প্লাস নিই, তাহলে একটা ভুল হয়ে যাচ্ছিল, আরো কঠিন হয়ে যেত। আমি মাইনাস ছিল, আর একটু সহজ হয়ে গেল। এখন আসলে এই কোশ্চেনটা যদি আমি শর্টকাট মেথডে করি, আমি একদম শর্টকাটে করব, তাহলে কত সময় লাগবে তোমরা একটু বলবা। এই একটা সূত্র, আমি যদি ক্ষুদ্রতম কোণ বের করতে চাই, 90 ডিগ্রি মাইনাস পার্থক্য বাই কত বলো? 2। এবার তুমি পার্থক্য কত ডিগ্রি দিয়ে আছে বলো তো? 6 না, ভাগ 2, তাহলে কত হবে? 90 থেকে 6 বাদ দিলে কত হয়? 84, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 42। কি 30 সেকেন্ডে বেশি লাগবে অ্যান্সার করতে? তাহলে আমার কি অ্যাডমিশনে ওই মেথডটা দরকার না এই মেথডটা দরকার? কিন্তু তুমি একাডেমিকে কিন্তু ওই মেথডে শিখে আসছো, এই মেথড কিন্তু শেখোনি। তুমি চিন্তা করে দেখো কত কৌশল অবলম্বন করে চান্স পেতে হবে। কিন্তু আমরা যদি কোচিং না করি, না বুঝি, ভালো কোচিং এ না যাই, দেখো আমি কিন্তু এই কোচিং এর পরিচালক, আমি নিজে ক্লাস নিই সবচেয়ে বেশি। আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমি এমএসসি কুয়েট থেকে করা, আমি একজন টিচার, ঢাকা একটা নামকরা প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করি সরকারিভাবেই। তো বিষয়টা দেখো, আমি নিজে ক্লাস নিই সবচেয়ে বেশি, আমার কাছে সবচেয়ে ম্যাথ, আমি পুরো ম্যাথটাই আমি নিব, আমি কাউকে দিব না। কেন দিব না? আমি আর যে অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারবো, আমার যে ম্যাথের যে শর্টকাট মেথডগুলো আছে টোটাল ম্যাথের, এটা দেখাচ্ছে অন্য টিচার হলে হয়তো বা অনেকে করাতে পারবে না, বা অনেকে করাবে না, আমার মতো হবে না। এই জন্য আমি পুরো ম্যাথ ক্লাসটা আমি নিব তোমাদের, ঠিক আছে? তো দেখো, এই শর্টকাট মেথড যদি জানা থাকে, তোমার অঙ্ক করা লাগবে, তুমি মুখে মুখে বলতে পারবে না ক্যালকুলেটর দিয়ে। ও পার্থক্য ক্ষুদ্রতম কোণ চাইছে, 90 মাইনাস পার্থক্য কত আছে? 8 ডিগ্রি। আমি এখানে দিচ্ছি কত? 6 ডিগ্রি। পরীক্ষা আসলো কয় ডিগ্রি? 8 ডিগ্রি। সমস্যা আছে? তাহলে 90 বিয়োগ কত? 8, তাহলে কত হয়? 82 ভাগ 2, কত হয়? 41 ডিগ্রি। হয়ে গেল, ক্লিয়ার? এখন এটা না এসে যদি বৃহত্তম কোণ আসে, কি কোণ আসে বলো? বৃহত্তম কোণ। আমি একটু দেখি বৃহত্তম কোণ কেমন। এইখানে কি হয়ে যাবে জানো? বড় কোণ যাচ্ছে না, তাহলে কি মাইনাস হবে না প্লাস হবে? প্লাস হবে। এবার দেখ, তাহলে কত হবে? 96। 96 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 38। সেকেন্ডে শেষ হয়ে গেল না? এইভাবে আমরা ম্যাথ শিখবো। তোমাদের একটা ম্যাথ ছিল, হায়ার ম্যাথ কি তোমাদের ছিল? ছিল না? হায়ার ম্যাথে একটা অঙ্ক আছে যে বিকাল 3টায় ঘড়ির ঘন্টা কাটা মিনিটে কাটার মধ্যবর্তী কোণ কত? বিকাল 3টায় ঘড়ির ঘন্টা কাটা এবং মিনিটে কাটার মধ্যবর্তী কোণ। এই অঙ্কটা আমাদের স্টুডেন্ট 1 পেজে করে। কত পেজ? তোমার ছিল এটা হায়ার ম্যাথে নাকি? তো করনি? আচ্ছা যাও, এই কোশ্চেনটা 1 পেজ লাগে, কিন্তু আমার কাছে একটা মেথড আছে 1 লাইনে শেষ। কেমন দেখো, আমরা এইটাকে যদি শুধু এইটুকু লিখি, থিটা ইকুয়াল এরকম একটা সূত্র আছে। এটা হচ্ছে এম মানে মিনিটের মান, এস মানে কি ঘন্টার মান। আমি এটা দিব, ক্যালকুলেশন করলে আমার সেকেন্ডের মধ্যে মান চলে আসবে যে ঘড়ি ঘন্টা কাটার সাথে মিনিটে কাটার অন্তর্গত কোণ কত। মনে করো বিকাল 3টা বাজে, কয়টা বাজে?
বিকাল 3টা, বিকাল 3টা বাজলে কি হয়? আমি যদি দেয়াল ঘড়ি বুঝি, এটা 3, এটা কি 12 না? একটা কাটে এখানে থাকে, আরেকটা কাটে এখানে থাকে না? তা আমি একটু দিয়ে দেখি। 11 M, 11 মিনিটে কেটে কার ঘরে আছে? 12টার ঘরে হলে 0 হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে 11 ইন্টু কত? 0 মাইনাস 60 ইন্টু কত? 3 না? ঘন্টা কাটা কোন ঘরে আছে? 3। ভাগ কত? তাহলে 0 মাইনাস 300 কত? 180। ভাগ কত? আচ্ছা, 0 থেকে 180 বিয়োগ করলে কত হবে বলো? এটা তো ক্যালকুলেটর এক লাইনে করে ফেলবা তুমি, একটা টিপ দিলেই চলে আসবে। তাহলে এটা কত ডিগ্রি হবে বলো? 90 ডিগ্রি না? মাইনাস কি হয়ে যাবে জানো? প্লাস। কেন হবে এটা? এই দাগের নাম জানো তোমরা কি? কে বলতে পারবা? এই যে দুইটা খাড়া দাগ, এইটা একটা নাম আছে, বলো তো কি? মডুলাস। কি বলা হয় এটাকে? আর বাংলায় বলে পরম মান। বাংলায় কি বলে? পরম মান। এর কাজ হচ্ছে মাইনাস কেও প্লাস বানাবে, প্লাস কেও প্লাস বানাবে। না, মাইনাস যাবে না, মাইনাস কেও প্লাস, প্লাস কেও। এটা ব্যাপারটা একটু গল্প বলি, তাহলে মনে থাকবে। তোমাকে যদি আমি আটা দিই, কি দিই? আটা দিয়ে বললাম বিস্কুট বানাবা, কারখানা দিলাম, ফ্যাক্টরিতে দিলাম, আটা দিলাম, কি তৈরি হবে? বিস্কিট। আবার ময়দা দিয়েও বিস্কুট বানানো যায় না? ময়দা দিলেও কি বেরোবে? তুমি ইনপুট যাই দেবো কেন, বেরোবে কি? কেন? ওই কারখানাটা কিসের? বিস্কিটের না? এরকম ব্যাপার যে মাইনাস দিলেও কি বেরোবে, আর প্লাস দিলেও কি বেরোবে? প্লাস। ভুল হবে জীবনে কোনোদিন? থ্যাংক ইউ। এবার আসো, আমি কিন্তু 90 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে এই যে শর্টকাট মেথডে যদি অঙ্ক করি, আমরা সহজ করে ফেলতে পারবো না? আরেকটা অঙ্ক করি। 3.1 অঙ্ক ছিল না? a প্লাস 1/a সমান 2 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান কত? তোমরা সবাই করে আসছো এটা, ঠিক না? এই অঙ্কটা আমরা একটু দেখি। চলো আমরা আরেকটা অঙ্ক করি। এই অঙ্কটাই শেষ অঙ্ক তোমাদের। এটা পড়লে তুমি বুঝতে পারবা যে আমরা কতটা শর্টকাটে ম্যাথ শিখবো এখানে। মনে করো একটা অঙ্ক দিলাম আমি, a প্লাস 1/a সমান কি বলো? √3 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান হয়। এরকম অসংখ্য অঙ্ক তোমরা করে আসছো 9 বা 10-এ, ঠিক না? আচ্ছা, এটা তোমরা তো সূত্র দিয়ে করতে